তারা বলেছিল অন্ধকার তাকে দাবিয়ে রেখেছিল, কিন্তু যদি সত্যিটা হয় সে কখনোই একা ছিল না। আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়াতে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আজ রাতটা একটু আলাদা, কারণ আপনি এখন ঢুকে পড়েছেন এমন এক সত্যি ঘটনার গভীরে, যেখানে আলো নিভে গেলে শুধু কণ্ঠস্বর রয়ে যায় আর কিছু ছায়া যা কখনো চলে যায় না। এটা কোনো গল্প না, এটা একটা প্রামাণ্য ভয়। চোখ বন্ধ না করলেই ভালো করবেন, কারণ যা শুনবেন তা আপনার মাথার ভেতরে থেকে যাবে অনেক দিন। চলুন তবে শুরু করি। এই কাহিনীটি একটি বাস্তব ঘটনাকে ভিত্তি করে। 1975 সালে জার্মানির ক্লিঙ্গেনবার্গ শহরের এক তরুণী অ্যানালিজ মিকেলের জীবনে ঘটে যাওয়া একের পর এক অস্বাভাবিক ও গা ছমছমে ঘটনা পরবর্তীতে বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এই গল্পে ব্যবহৃত নাম ও কয়েকটি দৃশ্যকাল কল্পিত ও ছদ্মনামে উপস্থাপিত, তবে মূল ঘটনা এবং এর প্রেক্ষাপট সম্পূর্ণ সত্য। বাড়ির ঠিক পেছন দিকে ছোট্ট একটা প্রার্থনা ঘর। সকালবেলায় সেখানে নিয়মিত মোমবাতি জ্বালান মার্তা লেন্স। বয়স 50 ছুঁই ছুঁই। স্বামীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে তার পুরো জগৎ। অ্যানা লেন্স, বয়স 21। পড়াশোনা করেন ইউনিভার্সিটিতে। ধর্মের প্রতি টান তার ছোটবেলা থেকেই। কিন্তু এখন অ্যানা আগের মতো নেই। গত কয়েক সপ্তাহ ধরে সেজন্য নিজেই আর নিজের শরীরে নেই। সে রাতের পর রাত ঘুমোতে পারে না। চোখে কালি, আচরণে একটা অদ্ভুত শীতলতা। সে মাঝে মাঝেই বলে, আমি ঠিক আছি মা, কিন্তু মনে হচ্ছে কেউ সব সময় পাশে হাঁটছে। 1975 সালের 11 সেপ্টেম্বর রাত 2:17 অ্যানার ঘর থেকে এক ধরনের হাঁপ ধরা আওয়াজ ভেসে আসে। মার্তা ছুটে যান, ঘরের ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যান। অ্যানা বিছানার এক কোণে সেটে আছে, দু চোখ বিস্ফোরিত, ঠোঁক থরথর করছে। তার গলা লাল, মনে হচ্ছে কেউ সবে গলা চেপে ধরেছিল। মার্তা ভয়ে জিজ্ঞেস করলেন, অ্যানা কি হয়েছে? কেউ ছিল ঘরে? অ্যানা ফিসফিস করে বলল, ঘরটা খালি ছিল না মা, আমি জেগেছিলাম, কিন্তু কেউ ছিল জানালার পাশে। সেই দিন দুপুরে অ্যানা তার ব্যক্তিগত নোটবুকে একটা লাইন লেখে, আমি আয়নায় আমার চোখ দেখেছি, কিন্তু কেন জানি মনে হলো চোখ দুটি আমার নয়। অ্যানা লেন্স, সেপ্টেম্বর 11। ঘটনাগুলো এতটাই ধীরে ধীরে অথচ এতটা নিখুঁতভাবে এগোচ্ছিল যেটা তা বোঝা যাচ্ছিল না স্বপ্ন না বাস্তব। 14 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রার্থনা চলছিল বাড়ির ছোট্ট ঘরটিতে। পরিবারের সবার সাথে অ্যানাও বসেছিল। প্রার্থনার এক পর্যায়ে মার্তা উচ্চস্বরে বললেন, লেট দিস হাউস বি ফিল্ড উইথ গডস লাইট। হঠাৎই অ্যানা 2 হাত কানে চেপে ধরল, চোখ বড় বড় করে বলল, থামা ওটা, আমি সহ্য করতে পারছি না। তার কণ্ঠস্বর বদলে গিয়েছিল, যেন গলা থেকে কেউ অন্য কেউ কথা বলছে। তারপর সে মাটিতে বসে পড়ল, কাঁপতে থাকল। মার্তা ও তার ভাই ড্যানিয়েল লেন্স তাকে ধরে বিছানায় নিয়ে যান, কিন্তু অ্যানা শুধু বলছিল, তুমি জানো না ওকে, ওর আলো আমি সহ্য করতে পারি না। পরদিন স্থানীয় এক মনোরোগ বিশেষজ্ঞ দেখার পর জানান, এটি সম্ভবত টেম্পোরাল লোব এপিলেপসি বা কোনো সাইকোসোম্যাটিক কন্ডিশন হতে পারে। কিন্তু মার্তা কিছুতেই মানতে পারেন না। তিনি বলেন, যদি এটা রোগ হতো তাহলে প্রার্থনার সময় কেন এমন হয়? কেন গলার আওয়াজ বদলে যায়? আয়নাতে সে নিজেকে দেখতে পায় না কেন? এখান থেকেই পরিবারটি ধীরে ধীরে এক ভিন্ন সিদ্ধান্তের দিকে এগোতে থাকে। ডাক্তার নয়, পুরোহিতের দরকার। রাত তখন 3টে। অ্যানা বিছানায় শুয়ে আছে, চোখ খোলা। বাইরে বাতাস নেই, কিন্তু জানালার কাঁচে আঁচড়ানোর মতো একটা শব্দ ভেসে আসে। সে উঠে বসে, কাঁথা সরিয়ে দেখে ঘর
ঘরের এক কোণায় অন্ধকার ঘন হয়ে আছে অস্বাভাবিকভাবে। সে নিচু গলায় বলে, তুমি কে? কোনো জবাব আসে না, শুধু মনে হয় কেউ খুব কাছেই আছে। অ্যানা লেন্স রাতের পর রাত জেগে থাকে। তাকে দেখে মনে হয় সে জেগে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পায় না। মার্তা অনেক সময় জিজ্ঞেস করেন, কি দেখছ? অ্যানা কিছু বলে না, শুধু বলে, তুমি শুনতে পাচ্ছ না? কি? ওরা কথা বলছে, কিন্তু ভাষাটা আমি বুঝতে পারি না। 1975 সালে 17 সেপ্টেম্বর রাত 3টে মার্তা হঠাৎ শুনতে পান অ্যানার ঘর থেকে কথা বলার মতো একটা মৃদু আওয়াজ আসছে, কিন্তু দরজা বন্ধ। তিনি কানে লাগিয়ে শোনেন, একটা নয়, দুটো কণ্ঠস্বর, একটা অ্যানার মতো, আরেকটা যেন রুক্ষ ঘরঘলে গলা। শব্দগুলো খুব স্পষ্ট নয়, কিন্তু মার্তা শোনেন, She belongs to us now. We won't let go. মার্তা দরজা খুলে ঢুকেন। অ্যানা একা বসে আছে, বাতি নিভে আছে, ঘরটা ঠান্ডা, একেবারে নিঃশব্দ। তুমি কথা বলছিলে কার সঙ্গে? অ্যানা তাকিয়ে বলে, তুমি তো বলেছিলে কেউ নেই, কিন্তু তারা তো ছিল মা, আমি তো জানি। অ্যানার ভাই ড্যানিয়েল লেন্স মেডিকেল পড়েন। তিনি সন্দেহ করতে থাকেন অ্যানা হয়তো কোনো ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের ভেতর দিয়ে যাচ্ছে। সিদ্ধান্ত হয় রাতে ঘরে রেকর্ডার রাখা হবে, যদি কিছু ঘটে তা যেন ধরা পড়ে। প্রথম রাত 1:40 সময় রেকর্ডারে শোনা গেল ঘরের ভেতর লোহা জাতীয় কিছু পড়ে যাওয়ার শব্দ। 2:05 অ্যানার ঘুম থেকে বের হয়ে এলো এক অদ্ভুত আওয়াজ, ঘর ঘরে গলা, নিচু স্বরে বলা কিছু। একটা কথাও স্পষ্ট নয়, শুধু একটা শব্দ বারবার, ডুঙ্কেল। ডুঙ্কেল জার্মান শব্দ, এর অর্থ অন্ধকার। পরদিন সকালে মার্তা বলেন, রাতে তুমি অন্য ভাষায় কথা বলছিলে। অ্যানা অবাক হয়ে যায়। ড্যানিয়েল রেকর্ডিং শোনান, শব্দ পরিষ্কার নয়, কিন্তু কথাগুলোর টোন স্পষ্টভাবেই বিরক্তিকর। একটি মুহূর্তে রেকর্ডিংয়ে শোনা যায় অ্যানা ফিসফিস করে বলছে, নন সার্ভিয়াম, ল্যাটিন, অর্থ আমি সেবা করব না। অনেক সময় শয়তান এই বাক্য বলে, এটা ধরা হয়, কিন্তু আনা কখনো ল্যাটিন শেখেনি। ড্যানিয়েল বিষয়টি ইউনিভার্সিটির ধর্মীয় উপদেষ্টা ফাদার কুর্তকে জানান। ফাদার কুর্ত বলেন, প্রথমে মেডিকেল কারণ খুঁজে দেখো, কিন্তু যদি এসব চলতেই থাকে তখন বিশ্বাস করতে হবে কিছু এমনও আছে যা আমরা চোখে দেখি না। অ্যানা দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে, খাবার খেতে চায় না, ঘুমোতে চায় না, কারো সাথে কথা বলতে চায় না। সে দেয়ালের দিকে তাকিয়ে বলে, ওরা বলেছে ফাদার আসলে আমি কষ্ট পাব, ওরা চায় না কেউ প্রার্থনা করুক আমার জন্য। মাতা কাঁপা গলায় জিজ্ঞেস করেন, কারা? অ্যানা তাকিয়ে বলেন, তাদের আমি কখনো দেখতে পাই না, শুধু শুনতে পাই দেয়ালেরও পাশে। রাত 3:13 রেকর্ডিং চলছে। হঠাৎ অ্যানা ঘুম থেকে উঠে বসে। সে দেয়ালের দিকে তাকিয়ে বলে, তুমি আবার এসেছ? এক মুহূর্ত পরে ঘরের বাতি নিজে থেকে জ্বলে ওঠে, আবার নিভে যায়। রেকর্ডারে শেষ শব্দ, একটা ফিসফিস গলা, এবং তারপর একটি নিঃশব্দ হাসি। অ্যানা লেন্স এখন নিজের ভেতরেই হারিয়ে যেতে শুরু করেছে। তার চোখ দুটো যেন দিনে দিনে আরো গভীর হচ্ছে। সে এখন অনেকটা চুপচাপ, মাঝে মাঝে অকারণেই হেসে ওঠে। আর একটা জিনিস মার্তা লক্ষ্য করেন, তার হাতে পায়ে অদ্ভুত আঁচড়ের দাগ, যেন কেউ বা কিছু ওকে আঁচড় দিয়েছে। অ্যানাকে আবারও মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়। এইবার এক বড় ক্লিনিকের নিউরোলজিস্ট ডক্টর হেলমুথ র্যাপ তাকে পর্যবেক্ষণ করেন। রিপোর্টে লেখা হয়,
Patient appears to suffer from psychosis with hallucinations possibly linked to epileptic seizures or a dissociative disorder. Suggested treatment antipsychotic medication with observation. ড্যানিয়েল মেনে নেয়। মার্তা দ্বিধায়, কিন্তু অ্যানা কিছুতেই ওষুধ খেতে চায় না। আমি পাগল না, আমি তো জানি কে কথা বলছে আমার সাথে। ওষুধ খেলে আমি ওদের আর শুনতে পাবো না। মার্তা কনফেশন রুমে গিয়ে চুপচাপ বললেন, ফাদার, আমি জানি ডাক্তাররা তাদের কাজ করছেন, কিন্তু আমার মেয়ে যা বলছে, যা করছে, ওর কণ্ঠ যেভাবে বদলাচ্ছে, ওর চোখে আমি ওকে খুঁজে পাই না। সেখানে কেউ আর একজন আছে। ফাদার কার্ট প্রথমবার অ্যানার বিষয়টি গুরুত্বের সাথে নেন। তিনি বলেন, আমি সরাসরি ওকে দেখব, তবে নিয়ম মেনে না হলে এক্সরসিজম সম্ভব নয়। চার্চকে বুঝিয়ে অনুমতি আনতে হবে। মার্তা কাঁদেন, আমার মেয়ে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে, আমি আর সময় চাই না। অ্যানা এখন নিজেকে ক্ষত করতে শুরু করে। তার পিঠে নখের দাগ, হাতের আঙ্গুলে কামড়ের দাগ। কেউ কেউ ভাবে সে নিজেই করছে, কিন্তু একদিন মার্তা তাকে বাথরুমে খুঁজে পান। নাক মুখে রক্ত আর মেঝেতে আঁকা একটা গোল চিহ্নের মাঝে বসে আছে। তার চোখ স্থির, কণ্ঠ বদলানো। আমি একা নয়, ওরা বলেছে আমি পালাতে পারবো না, আমাকে শুধু দেখতে হবে আর নিতে হবে। ঘরে ঢুকলেই এখন এক ধরনের পচা গন্ধ পাওয়া যায়, যা সবার গায়ে লেগে থাকে, বিশেষ করে রাতের দিকে। ড্যানিয়েল বলেন, এটা হয়তো কোনো মৃত পোকা বা রডেন্টের কারণে, কিন্তু ঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায় না। ফাদার কার্ট বলেন, এটা একটা নিদর্শন। শয়তান বা খারাপ শক্তি কোথাও থাকলে সবচেয়ে আগে গন্ধ বদলায়। ড্যানিয়েল এবং মার্তা দুজনেই ফাদার কার্টের কাছে যান। আপনি নিজে এসে দেখুন। ফাদার কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন, আমি আসব, কিন্তু মনে রাখবেন, এক্সরসিজম শুধু ভয় দূর করার জন্য নয়, এটা বিশ্বাস আর প্রস্তুতির যুদ্ধ। আপনারা প্রস্তুত তো? রাতে মার্তা ঘুম থেকে জেগে ওঠেন। অ্যানার ঘরে আলো জ্বলছে। দরজা খুলে দেখেন অ্যানা বিছানায় নেই। তিনি জানালার কাছে যান। অ্যানা মেঝেতে বসে আছে, জানালার বাইরে তাকিয়ে বলছে, ও বলেছে ওরা আমাকে চায় না, ওরা চায় তোকে। মার্তা এক পা পেছনে সরে যান। অ্যানা এবার মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। তার চোখে এখন অ্যানা নেই। রাত ৩টার দিকে যখন বাতাস থেমে যায় আর ঘরগুলো নিঃশব্দ হয়ে পড়ে, তখনও মার্তা লেন্স বসে থাকেন প্রার্থনার ঘরের মেঝেতে। হাতে রোজারি, চোখ বন্ধ, কিন্তু মনে শান্তি নেই। ওপারের ঘর থেকে মাঝে মাঝে একটা আওয়াজ আসে, হালকা ফিসফাস, যেন কেউ কাউকে ফিসফিস করে কিছু বলছে। কখনো একা, কখনো দুজনে। 1975 সালের 24শে সেপ্টেম্বর একটা সাদা গাড়ি থামে লেন্স পরিবারের বাড়ির সামনে। নেমে আসেন একজন মধ্যবয়সী পুরোহিত, কালো পোশাক, মাথায় হালকা টুপি, ফাদার কার্টস্টাইন। তিনি স্থানীয় চার্চের একজন অত্যন্ত অভিজ্ঞ ও সংযত প্রকৃতির মানুষ। এক্সরসিজম নিয়ে সরাসরি কিছু বলতেন না, কিন্তু বিশ্বাস করতেন সব ব্যাখ্যা বিজ্ঞানে নেই। ফাদার কার্ট যখন অ্যানার ঘরে ঢোকেন, তখন সে এক কোণে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। মার্তা বললেন, অ্যানা, ফাদার কার্ট তোমার সাথে কথা বলতে এসেছেন। কোনো উত্তর নেই। কিছু সময় চুপচাপ থাকার পর অ্যানা মুখ ফিরে তাকায়। তার মুখে একরাশ অবজ্ঞা। সে নিচু স্বরে বলে, ফাদার, তুমি দেরি করেছ, ওরা এখন পছন্দ করে না তোমাকে। ফাদার কিছু বলেন না। তিনি শুধু তার দিকে তাকিয়েছিলেন, নিঃশব্দে। অ্যানার ঘরের এক কোণে বসে ফাদার কার্ট একটা ছোট্ট নোটবুক বের করে লিখে রাখতে থাকেন। তার মুখভঙ্গি, চোখে দৃষ্টি, শারীরিক কাঁপুনি, কথা বলার ধরন। কিছুক্ষণ পর অ্যানা হঠাৎ বলে ওঠে, তুমি জানো না আমি কে? সে না, আমি এখন। তার গলা বদলে যায়। একটা ভাঙা, নিচু, খসখসে আওয়াজ। ফাদার একটু ঝুঁকে বলেন, তোমার নাম কি? এক মুহূর্ত চুপচাপ। তারপর ফিসফিস আওয়াজ, উই আর মেনি। রাতের বেলায় মার্তা ও ড্যানিয়েল বসে থাকেন ফাদার কার্টের সাথে। ড্যানিয়েল জিজ্ঞেস করেন, এটা কি সত্যি পজেশন পিতা? ফাদার বলেন, আমি নিশ্চিত নই, কিন্তু আমি জানি এই কণ্ঠ সেই মেয়েটির নয়, এই দৃষ্টি সেই অ্যানার নয়, আর ঘরে যা ঘটছে তা কোনো চিকিৎসার পক্ষে ব্যাখ্যা করা সহজ নয়। তিনি বলেন, আনুষ্ঠানিক এক্সরসিজম শুরু করার আগে চার্চ কর্তৃপক্ষের অনুমতি দরকার হবে। ফাদার কার্ট বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন সেদিন রাতে। তখন অ্যানা বিছানায় শুয়েছিল, নিঃশব্দে ছাদের দিকে তাকিয়ে।
রাত 2:47। ফাদার কার্ট নিজ ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনে উঠে আসেন। দেখেন, অ্যানা দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। তার 2 পা একদম শক্ত, মুখ একদম ফ্যাকাশে। সে বলছে না কিছুই, শুধু একটানা তাকিয়ে আছে ফাদারের চোখে। হঠাৎ করেই সে এক ধরনের হাসি দেয়, ফিসফিস করে বলে, তোমার নাম ডাকা হয়েছিল, ওরা জানে তুমি এসেছ। সকালবেলা ফাদার টার্ট ঘর থেকে বেরিয়ে চার্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মার্তার হাতে একটি ছোট্ট কাঠের ক্রুজ দেন। এটা শুধু বিশ্বাসের প্রতীক নয়, শক্তিরও। আজ রাতটা কঠিন হতে পারে। মার্তা বলেন, আর কত কঠিন পিতা? ফাদার একবার অ্যানার জানালার দিকে তাকিয়ে বলেন, শয়তান আলোয় থাকতে চায় না, আমরা আলো আনব, ওরা বাধা দেবে। ঘড়িতে তখন 12:45। অ্যানার ঘরে আলো নেই, শুধু জানালার বাইরে থেকে চাঁদের হালকা আলো এসে বিছানার পাশে পড়েছে। বিছানায় শুয়ে থাকা অ্যানা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় দরজার দিকে। তার চোখের দৃষ্টি স্থির নয়, যেন ভেতরে অনেক কিছু চলছে যা বাইরে দেখা যাচ্ছে না। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে উডসবার্গ ডায়াসিসের অনুমতি আসে। রাইট অফ এক্সরসিজম শুরু করা যাবে, তবে নিয়ম মেনে, রেকর্ড সংরক্ষণ সহ। ফাদার কার্ট স্টেইন এখন থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন। লেন্স বাড়ির নিচতলার প্রার্থনার ঘরে কিছু প্রস্তুতি নেওয়া হয়। একটি বড় ক্রস, কিছু পবিত্র জল, বাইবেল, ধূপ এবং একটি ক্যাসেট রেকর্ডার রাখা হয়। প্রত্যেক সেশন রেকর্ড করা হবে। ঘর বন্ধ রাখা হবে, শুধু মার্টা এবং ড্যানিয়েল উপস্থিত থাকবেন, বাকি কেউ নয়। 1975 সালের 28শে সেপ্টেম্বর রাত 11:58। ফাদার কার্ট ঘরে ঢোকেন। অ্যানা চেয়ারে বসে, পেছনে হেলান দিয়ে। তার চোখের দৃষ্টি স্থির নয়, যেন ভেতরে অনেক কিছু চলছে যা বাইরে দেখা যাচ্ছে না। প্রথমে প্রার্থনা শুরু হয়, লর্ড হিয়ার আওয়ার প্রেয়ার। 2 মিনিট পরে অ্যানার শরীরটা হঠাৎ খেঁচে ওঠে। সে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ও আসবে না, তুমি থামাও এটা। ফাদার কার্ট তার চোখের দিকে তাকিয়ে বলেন, টেল মি ইওর নেম। অ্যানার মাথা নিচু, কণ্ঠ নিচু, তবে শব্দটা ক্যাসেটে রেকর্ড হয়। কেন, জুডাস, নিরো। 3টি ঐতিহাসিক চরিত্র যারা বিশ্বাসঘাতক বা ঘাতক হিসেবে পরিচিত। অ্যানার শরীর ধীরে ধীরে ঘেমে যাচ্ছে। সে একসময় চিৎকার করে উঠে দাঁড়ায়। তার গলা ঘড়ঘড়ে, অদ্ভুত রকম পুরুষালী। সে বলে, আমরা তোমার আলো চাই না, তুমি আমার কণ্ঠ ফিরিয়ে দিচ্ছ। তার শরীরটা বাঁকা হয়ে যাচ্ছে, যেন কেউ তার হাড়গুলো মোচগাচ্ছে ভেতর থেকে। মাটা চিৎকার করে বলে, ওর কিছু হয়ে যাবে ফাদার। ফাদার কার্ট হাত বাড়িয়ে বলেন, স্টে ব্যাক মাটা, ওর শরীরটা এখন যুদ্ধক্ষেত্র। সেশন শেষ হয় রাত 1:37। ক্যাসেট প্লেয়ার রেকর্ডিং শোনা হয়। অ্যানার কণ্ঠ নয়, কিন্তু ভেতরে 2-3টি কণ্ঠস্বর মিলে মিশে একটি কথা বলে, শি ইজ আওয়ার্স, ইউ ক্যানট ব্রেক আস। ড্যানিয়েল রেকর্ডিং বন্ধ করে দেয়। সে বলে, হ্যাঁ আমি জানি না এটা কি, কিন্তু এটা মানুষ না, এটা অন্য কিছু। মাটা চুপ করে থাকে। ফাদার কার্ট ক্রস হাতে নিয়ে বলেন, এক্সরসিজম একদিনে শেষ হয় না, এটা শুরু মাত্র। রাতের শেষ প্রহর। ফাদার কার্ট ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে একবার তাকান। অ্যানা চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু ক্যামেরার অডিও শেষ মুহূর্তে একটা ফিসফিস শব্দ রেকর্ড করে, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। অ্যানা এখন আর অ্যানা নেই। তার হাঁটার ভঙ্গি বদলে গেছে, শরীর শুকিয়ে গেছে, চোখ যেন গভীর কোনো গহ্বর যেখানে আলো ঢোকে না। তার মুখে কিছু কথা মাঝে মাঝেই এলোমেলোভাবে বের হয়ে আসে, যা সে কখনো শেখেনি, কখনো বলতো না। 1975 সালের অক্টোবর মাস, এক্সরসিজমের 2য় সপ্তাহ। ফাদার কার্ট প্রতিটি সেশন রেকর্ড করেন একটি সাধারণ ক্যাসেট রেকর্ডারে, যা এখনো পর্যন্ত 60টিরও বেশি ভয়ঙ্কর ফাইল ধারণ করেছে। একদিন ড্যানিয়েল সাহস করে একটি পুরনো রেকর্ডিং আবার চালান। ঘরে মার্টা, ড্যানিয়েল আর পাশে ছাদবদ্ধ নিস্তব্ধতা। ক্যাসেট চলতে থাকে। অ্যানার কণ্ঠ শোনা যায় প্রথমে, প্লিজ স্টপ, আমি আর চাই না এটা। তারপর একটি অজানা পুরুষ কণ্ঠ, খসখসে, নিচু গলায়, ইউ বিলং টু আস,
উই হ্যাভ অলওয়েজ বিন ইনসাইড ইউ। ড্যানিয়েল ক্যাসেট বন্ধ করে দেয়। মাটার হাত ঠান্ডা হয়ে গেছে। সে বলে, এটা ওর কণ্ঠ নয়, এটা কেউ অন্য কেউ। রেকর্ডিংয়ে শোনা যায় অ্যানা এমন একটি ভাষায় কথা বলছে যেটি প্রাচীন আরামাইক বলে শনাক্ত করা যায়। ড্যানিয়েল বিষয়টা কলেজের একজন ল্যাঙ্গুয়েজ প্রফেসরের কাছে পাঠান। প্রফেসর জানান শব্দগুলোর অর্থ হতে পারে লিভ দ্য হোলি, বার্ন দ্য ফেথ। কিন্তু অ্যানা কখনো প্রাচীন ভাষা শেখেনি। এটাই সেই মুহূর্ত যখন পরিবারের বাইরেও অনেকে বিশ্বাস করতে শুরু করে ঘটনা আর মানসিক রোগের ভেতরে সীমাবদ্ধ নেই। একদিন ফাদার কার্ড রেকর্ডার চালু রেখে ঘুমোতে বলেন। সকালে ক্যাসেটে পাওয়া যায় রাত 3:12, বিছানার চাদর ছিঁড়তে থাকা শব্দ। রাত 3:29, কারোর হাঁটার শব্দ ঘরের ভিতর। রাত 3:44, অ্যানার মুখ থেকে বেরিয়ে আসা এক দীর্ঘ হাহাকার, যেন একই সাথে কয়েকটি গলা একত্রে চিৎকার করছে। সবচেয়ে শেষের দিকে ক্যাসেটে শোনা যায়, শি ইজ নো লঙ্গার ইয়ার্স। অ্যানা এখন দিনে দিনে দুর্বল হলেও এক্সরসিজমের সময় সে এমন শক্তি দেখায় যা তার ওজন, উচ্চতা বা অবস্থার সাথে মানানসই নয়। সে এক হাতে চেয়ারের হাতল ভেঙে ফেলেছিল। 3 জন ধরে রাখলেও সে ছটফট করে ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল। একবার সে দেওয়ালের দিকে মাথা ঠুকতে শুরু করে 8 বার, রক্ত পড়া পর্যন্ত। ফাদার কার্ড বলেন, যদি এটা পাগলামি হতো তাহলে শরীর এতটা সহ্য করতে পারত না। এখানে কোনো শক্তি কাজ করছে যার উদ্দেশ্য একটাই, ধ্বংস। রাত 3:55, রেকর্ডার এখনও চালু। অ্যানা বিছানায় চুপচাপ শুয়ে আছে, তার ঠোঁট ফিসফিস করে কিছু উঠছে। নামটা বারবার, লুসিফার, লুসিফার, লুসিফার। ফাদার কার্ড রেকর্ডিং বন্ধ করে দেন। তিনি জানেন পরবর্তী সেশনটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। অ্যানা এখন দিনে দিনে নিজেকে হারিয়ে ফেলছে। ঘরে আলো থাকলেও সে অন্ধকারে বসে থাকে, সব কিছু থেকে দূরে। কথা বলে না, খায় না, মাঝে মাঝে হঠাৎ চিৎকার করে কাঁদে। একবার মার্তা তার দিকে এগিয়ে গেলে সে বলেছিল, তুমি চলে যাও মা, তুমি বাঁচবে না। অ্যানার ওজন কমে দাঁড়িয়েছে মাত্র 31 কেজিতে। সে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না। কিন্তু যখন এক্সরসিজম শুরু হয় তার শরীর আবার অস্বাভাবিক শক্তিতে ভরে ওঠে। চিৎকার করে, শরীর মুচড়ায়, কখনো নিজের নখ দিয়ে ঘাড়ের চামড়া ছেড়ে ফেলে। মার্তা এখন আর কাঁদেন না। তিনি বসে থাকেন এক কোণে, শুধু রোজারি ঘোরান। ড্যানিয়েল ক্যামেরা চালান, কারণ এই সব প্রমাণ রাখতে হবে, একদিন সব ভুল প্রমাণ করতে হবে। একদিন রেকর্ডিং চলাকালীন অ্যানা হঠাৎ শান্ত হয়ে যায়। সে হালকা গলায় বলতে শুরু করে, আমি রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি একটা লম্বা সিঁড়ি বেয়ে উঠছিলাম, উপরে আলো ছিল। ওরা বলল, ওটা তোর না, নাম, নিচে নাম। আমি নিচে নামতে নামতে দেখতে পাই অন্ধকার, আগুন আর গলা চেপে ধরা মুখগুলো। আমি জানি না আমি মরছি কিনা, কিন্তু আমি জানি আমি আর আমি নেই। ফাদার কার্ড শোনেন, মাথা নিচু করেন, বলেন, তোমার ভেতরে যতজন আছে তারা যদি নাম বলে, আমি জানি কি করতে হবে। অ্যানা হাসে, ফিসফিস করে বলে, লুসিফার, কেন, নিরো, হিটলার, ফ্লাইশম্যান। ড্যানিয়েল ক্রমাগত রেকর্ড করলেন। তার বিশ্বাস টলতে থাকে। সে একদিন মার্তাকে বলে, মা, যদি আমরা ভুল করি, যদি এটা ওর মস্তিষ্কের সমস্যা হয়? মার্তা চোখে জল নিয়ে বলেন, ও যদি মরে যায় এই অবস্থায়, সেটা কি চিকিৎসার অভাবে হবে না বিশ্বাসের অভাবে? একদিন রাত 3:40 পুরো বাড়ি কেঁপে ওঠে অ্যানার চিৎকারে। মার্তা ছুটে যায় ঘরে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে সে বলতে থাকে, তারা আমার ভেতরে, আমি যেতে চাই না, আমি আলো চাই, আলো, আলো, আলো। ফাদার কার্ট দরজা ভাঙেন। ঘরের ভেতরে অ্যানা দেয়ালে লেগেছিল, মুখ রক্তে ভেজা। তার হাত জোড়া ক্রসের দিকে তোলার মতো নয়। সে হাত পেছনে রেখেছিল, চোখ বন্ধ। তবে হঠাৎই সে চোখ খুলে তাকায় আর বলে, তুমি ওকে ফেরাতে পারবে না ফাদার,
তুমি জানো না আজ রাতেই আমি থাকব অথবা হারব। ফাদার কার্ট সিদ্ধান্ত নেন পরবর্তী সেশনটাই হবে সর্বশেষ সিদ্ধান্তমূলক এক্সোরসিজম। তিনি মার্তা ও ড্যানিয়েলকে বলেন, পরের সেশনটা যদি ব্যর্থ হয় আমি জানি না অ্যানা থাকবে কিনা। তারপর তিনি তার রেকর্ডারে একটা লাইন লেখেন, দ্য ব্রেকিং পয়েন্ট ইজ নিয়ার অ্যান্ড হোয়াট ব্রেকস মে নেভার রিটার্ন দ্য সেম। 1976 সালের 1 জুলাই মঙ্গলবার, ভোরের আলো এখনও ওঠেনি। লেন্স পরিবারের বাড়ি নিঃশব্দ, তবে ঘরের ভেতরে নিঃশব্দতার চেয়েও ভারী কিছু জমাট বেঁধে আছে। অ্যানা আজ কোনো কথা বলছে না, সে শুধু বিছানায় শুয়ে আছে, চোখ খোলা, ঠোঁট শুকিয়ে গেছে, মুখ শুকনো, গাল বসে গেছে। ড্যানিয়েল বলে, মা আজ ওর শরীরটা আর পারছে না। মার্তা জানালার পাশে দাঁড়িয়ে হাতের রোজারির দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলেন, আজই শেষ, অথবা ও আর কখনো ফিরবে না। ফাদার কার্ট সময় মতো হাজির হন। তার সঙ্গে এবার একটি সহকারীও আসেন, ফাদার ব্রুনো, চার্চ থেকে অনুমোদিত। ঘর প্রস্তুত করা হয়, মেঝেতে রাখা হয় ক্রস, বাইবেল, ধূপ ও পবিত্র জল। অ্যানাকে বিছানায় বসিয়ে রাখা হয়, মাথায় একপাশে হেলে আছে। ফাদার কার্ট শুরু করেন, ইন দ্য নেম অফ দ্য ফাদার অ্যান্ড অফ দ্য সান অ্যান্ড অফ দ্য হোলি স্পিরিট। প্রথম 10 মিনিটে কোনো প্রতিক্রিয়া নেই। তারপর হঠাৎ অ্যানার শরীর খেঁচে ওঠে, গলা দিয়ে বেরোয় একটা ভাঙা অশ্রাব্য শব্দ। তার চোখ সাদা হয়ে যায়। সে এক মুহূর্তে বলে ওঠে, ইউ উইল ফেল, শি ইজ ওয়ান অফ আস নাও। তারপরে আবার, লেট হার গো, প্লিজ, আই ওয়ান্ট টু গো। 2 কণ্ঠ, এক শরীর। এক কণ্ঠ আবেগে কাঁপা, আরেকটি তীব্র, ঘৃণায় ঠাসা। এক সময় অ্যানা হঠাৎ কেঁপে ওঠে, তার পুরো শরীরটাই এক ধরনের বিদ্যুৎ খেলে। পবিত্র জল ছিটালে সে একবার কাঁপে, তারপর চুপ হয়ে যায়। 3টে কণ্ঠ একসাথে চিৎকার করে ওঠে, আর তারপর পুরো ঘর নিস্তব্ধ। মার্তা ভয়ে সামনে এগিয়ে যান, বলেন, অ্যানা। অ্যানা চোখ খুলে চেয়ে থাকে, এবার প্রথমবার একটা শান্ত চোখ। সে বলে, আমি আবার আলো দেখতে পাচ্ছি মা। তারপর সে ধীরে ধীরে চোখ বন্ধ করে। ফাদার কার্ট তার কপালে ক্রস আঁকেন। ড্যানিয়েল ঘড়ির দিকে তাকায়, ভোর 4:46। অ্যানা আর সাড়া দেয় না, তার মুখে অদ্ভুত এক শান্তির ছায়া। মার্তা কেঁপে কেঁপে বলে, ও মুক্ত। ফাদার কার্ট দীর্ঘক্ষণ চুপ থেকে বলেন, আমরা জানি না, শুধু এইটুকু জানি, ও এখন আর যন্ত্রণায় নেই। অ্যানা লেন্স মারা গেলেও তার চারপাশের নীরবতা তখনও যেন বেঁচে আছে। তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ছোট্ট শহর বাদ গ্র্যাবেনহাইম হঠাৎই জেগে ওঠে। লোকে বলছে, ওরা কি মেয়েটাকে কষ্টে রেখে দিয়েছিল? তার তো চিকিৎসা দরকার ছিল, পবিত্র জল না। আর যদি সত্যিই কিছু ছিল ওর ভিতরে? অ্যানার মৃত্যুর 3 দিন পর স্থানীয় স্বাস্থ্য দপ্তর থেকে তদন্তকারী দল আসে। রিপোর্টে লেখা হয়, সিভিয়ার ম্যালনিউট্রিশন, বডি ওয়েট 30.7 কেজি, বেড সোর্স, ইঞ্জারিজ, নো ট্রেস অফ মডার্ন মেডিকেশন ইন সিস্টেম। অ্যানা চিকিৎসা নিচ্ছিল না, কিন্তু প্রশ্ন ছিল, সে নিজেই ওষুধ বন্ধ করেছিল না পরিবার? 1976 সালের অক্টোবরে শুরু হয় মামলার প্রস্তুতি। অভিযোগে 4 জনের নাম, মার্তা লেন্স, ড্যানিয়েল লেন্স, ফাদার কার্ট স্টাইন আর ফাদার ব্রুনো। অভিযোগ, অবহেলার মাধ্যমে মৃত্যুর কারণ সৃষ্টি। এটা ছিল জার্মানির ইতিহাসের প্রথম পাবলিক এক্সরসিজম ট্রায়াল। ড্যানিয়েল ট্রায়ালে 43টিরও বেশি ক্যাসেট উপস্থাপন করেন। কোর্টরুমে বাজানো হয় একটি বিশেষ অংশ। অ্যানার গলা এক মুহূর্তে বদলে গিয়ে হয়ে যায় একটি নিচু অচেনা কণ্ঠে, উই টোল্ড ইউ, শি ইজ ওয়ান অফ আস, ওয়াই ডিডেন্ট ইউ স্টপ? প্রসিকিউশন জিজ্ঞেস করে, এগুলো কি আসলেই তার কণ্ঠ নাকি সাজানো কিছু?
একজন ফরেন্সিক ল্যাব টেকনিশিয়ান বলেন, কণ্ঠ একই, কিন্তু টোনাল প্যাটার্ন এক নয়। অনেকটা যেন একই পিয়ানো থেকে দুই ধরনের সুর বেরোচ্ছে। মিডিয়াতে দুই ভাগ। একদল বলে দিস ওয়াজ মেডিকেল নেগলিজেন্স ডিসগাইজড অ্যাজ ফেথ। অন্য দল বলে দেয়ার আর ফোর্সেস বিয়ন্ড সায়েন্স, হোয়াট শি ওয়েন্ট থ্রু ওয়াজ নট মেন্টাল ইলনেস। অনেকেই বলেন অ্যানার চোখে শেষ দিনগুলোতে যে কিছু ছিল তা মানসিক নয়। 1978 সালে রায় হয়, 4 জনকে সশর্ত দণ্ড দেওয়া হয়, অর্থাৎ জেল নয় বরং জরিমানা ও চিকিৎসা নির্দেশ। কোর্ট বলে do their intention may not have been criminal, their failure to seek medical intervention contributed to the death। কিন্তু কোর্ট কিছুই বলেনি ক্যাসেটগুলোর শব্দ বা রাত 3টের ঘটনার বিষয়। সেগুলো রয়ে যায় ফাইলের ভিতরে চিরকাল। অ্যানার কবরের সামনে মার্তা দাঁড়িয়ে থাকেন, বাতাস বইছে হালকা। তিনি চোখ বন্ধ করে বলেন, আমি জানি তুমি কিছু বলেছিলে যা আমরা কেউ শুনিনি, কিন্তু আমি শুনতে পেয়েছিলাম শেষবার যখন তুমি বলেছিলে আলো। অ্যানা আর নেই, কিন্তু তার গল্প এখনো শেষ হয়নি। কারণ মৃত্যুর পরেও কিছু ঘটনা বন্ধ হয়নি, বরং আরও বেশি অস্পষ্ট, আরও বেশি প্রশ্ন ছুড়ে দিয়ে গেছে। 2005 সালে একটি চুপচাপ প্রতিবেদনে লেখা হয়, অ্যানালিজে মিকেলস কেস রিমেন্স ওয়ান অফ দ্য মোস্ট ডকুমেন্টেড yet most debated exorcisms in history. Whether demonic or delusional, what she endured left echoes no science could erase. এই ছিল আজকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গা ছমছমে গল্প। একটি জীবন যার প্রান্তে থেকে গেছিল কিছু না বলা প্রশ্ন, কিছু অসমাপ্ত প্রতিধ্বনি। আপনারা কেমন অনুভব করলেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ঘুমোতে যাওয়ার আগে একবার নিশ্চিত হয়ে নেবেন আপনার ঘরের দরজাটা ঠিকমতো বন্ধ আছে কিনা। কারণ কেউ কেউ চলে যায়, কিন্তু পুরোপুরি নয়। আল্লাহ হাফেজ। ভয় পেতে থাকুন, জানতে থাকুন। ধন্যবাদ। Like and subscribe.